হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 17-এ আমরা কথা বলবো ভিত্তোরিও দে সিকা পরিচালিত 1948 সালের ইটালিয়ান ছবি বাইসাইকেল থিপসকে নিয়ে। যে ছবিটার গল্প যদি আপনাদেরকে আমি একদম সংক্ষেপে বলতে চাই, একদম সিম্পলভাবে, এখানে একজন বাবা রয়েছে যার একটা পরিবার রয়েছে, খুব স্বাভাবিকভাবে একজন সন্তান, একজন স্ত্রী। সেই বাবার চরিত্রটার চাকরি নেই, তার চাকরি খুব প্রয়োজন। এবার সে একটা এমন চাকরি পাচ্ছে যে চাকরির পথটাতে মানে কাজ করবার জন্য আর কি তার একটা সাইকেল দরকার। এবার সেই সাইকেলটা সে কোনো রকমভাবে বন্ধক রেখেছিল, সেখান থেকে সে ছাড়াচ্ছে এবং সেই সাইকেল নিয়ে সে যখন কাজে যাচ্ছে তার সাইকেলটা ইমিডিয়েটলি চুরি হয়ে যাচ্ছে কোনোভাবে, এবং সাইকেলটা চলে যাওয়ার অর্থ তার চাকরিটাও তার সঙ্গে সঙ্গে চলে যাবে। শুধুমাত্র সাইকেল যাচ্ছে না, সাইকেলের সঙ্গে এখানে অন্য অ্যাটাচমেন্ট জুড়ে রয়েছে। এবার এই পরিবারটা সেক্ষেত্রে না খেতে পেয়ে মরবে, এরকমই একটা সিচুয়েশন। এবার এই বাবা সেই সাইকেলটা ফেরত পাওয়ার জন্য কি কি করছে সেটাই গোটা ছবি জুড়ে আপনারা দেখতে পাবেন, এবং আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে আপনারা দেখতে পাবেন যে আফটার অল সাইকেলটা তো ফেরত পাওয়া যাচ্ছেই না, সাইকেলটা যে চুরি করেছে তাকে কোনো রকমভাবে শাস্তি দেওয়া যাচ্ছেই না, মানে ল কোনো রকমভাবে তাকে ধরতে পারছে না, ক্রাইমের জন্য কোনো রকম সে জাস্টিস পাচ্ছে না। এবং শেষ অবধি সে ঠিক করছে যে যদি এই সমাজে কোনো রকম জাস্টিস সে নাই পায়, ক্রাইমের যদি কোনো রকম বিহিত নাই হয়, সেক্ষেত্রে সে নিজেও ক্রাইম করবে এবং সে অন্য একজনের সাইকেল চুরি করতে যাচ্ছে। কিন্তু এইবার সে ধরা পড়ে যাচ্ছে, একদম যে পয়েন্টে সে সাইকেলে চুরি করতে যাচ্ছে আশেপাশে লোকজন একদম তাকে চেস করে ধরে ফেলছে এবং তার ছেলের সামনে সে কোথাও একটা ছোট হচ্ছে। এখানে গিয়ে ছবিটা শেষ হচ্ছে। বাইসাইকেল থিপস একটা নিও রিয়েলিস্ট ছবি। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে নিও রিয়েলিজম অ্যাকচুয়ালি কি? বিশাল হাতিঘোড়া কিছু নয়, নামটা শুনে টার্মটা শুনে মনে হতে পারে যে একবারে বিশাল কিছু জটিল বিষয় হবে। বেসিক্যালি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু ইটালিতে 1940 থেকে 1950 এই দশকটাতে যে ধরনের ক্রাইসিস দেখতে পাওয়া গেছে সাধারণ মানুষের মধ্যে, একদম আম জনতার মধ্যে, একদম মিডিল ক্লাস কিংবা লোয়ার মিডিল ক্লাস পিপলদের মধ্যে যে ধরনের সমস্যা দেখতে পাওয়া গেছে বেকারত্বকে কেন্দ্র করে, তারা যে ধরনের অর্থনৈতিক দুর্দশা ভুগেছে সেটারই গল্প যে ছবিগুলো বলে, বেসিক্যালি সেই ছবিগুলোকেই নিও রিয়েলিস্ট ফিল্ম বলা হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ট্র্যাডিশনালি আপনি নিও রিয়েলিস্ট ছবির মধ্যে বেশ কিছু কমন ট্রোপস দেখতে পাবেন বা কমন বৈশিষ্ট্য বলতে পারেন সেগুলোকে, কমন কিছু টেকনিক্স, ফিল্ম মেকিং টেকনিক্স, যেরকম রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করা, যেটা আজকের দিনে খুব নর্মাল, মানে সেটাতে অবাক হওয়ার মতন কিছু নেই। কিন্তু 1948 সালে ব্যাপারটা একেবারেই সেরকম ছিল না। তখন স্টুডিওর মধ্যে সব কিছুকে শ্যুট করা হতো প্রপার লাইট করে, অ্যাক্টাররা একদম রিহার্সাল করে একদম প্রপার স্ক্রিন প্লে মেনে যেরকমভাবে ছবিটাকে একদম মাথায় ভাবা হয়েছে সেরকমভাবে সব কিছু হচ্ছে একটা অর্গানাইজডভাবে। সেই জিনিসটা এই ধরনের ছবির মধ্যে হয় না। এই ধরনের ছবির মধ্যে ইম্প্রোভাইজমেন্ট একটা বিশাল বড় অঙ্গ। ইম্প্রোভাইজমেন্টটা কতটা নেক্সট লেভেলের সেটা আপনারা বুঝতে পারবেন ছবির একদম শেষ ভাগে একটা দৃশ্য রয়েছে যেখানে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র একটা বাচ্চা, তার বাবা অনেকটা এগিয়ে গেছে দেখে দৌড়ে দৌড়ে বাবার কাছে যেতে যায় এবং রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি দুম করে চলে আসে, এবং রীতিমতন সেই সিনটা দেখলে পরিষ্কার বুঝতে পারা যায় যে এটা কিন্তু কোনো রকমভাবে স্ক্রিপ্টেড হতে পারে না, এটা কিন্তু কোনো রকমভাবে প্ল্যান্ড হতে পারে না। বাচ্চাটা গাড়িটার সামনে চলে এসেছিল, বাচ্চাটাও সেখানে থেমে যায়, গাড়িটাও সেখানে থেমে যায়, একটা খুবই অকওয়ার্ড পরিস্থিতি সৃষ্টি হয় যেটা প্ল্যান্ড হতে পারে না, একদম সম্পূর্ণরূপে ইম্প্রোভাইজড। মানে এখানে একটারও জানে না যে অ্যাকচুয়ালি কী হবে রাস্তা পার হওয়ার সময়, গাড়ি যে চালাচ্ছে সেও মেবি জানে না শ্যুট হচ্ছে কি আদৌ হচ্ছে না। তো সেটা কিন্তু ছবিটা দেখলে বোঝা যায়, যেটা খুব অর্গ্যানিক মনে হয়, যেটা খুব রিয়েলিস্টিক মনে হয়। ছবিটার যে এই যে নিও রিয়েলিস্ট সেটার সঙ্গে টার্মটার সঙ্গে কিন্তু প্রচণ্ড বেশি জাস্টিফাইড। এবং এই ধরনের ছবির মধ্যে এই যে বাচ্চার কথা বলছি, অফেন কিন্তু এই ধরনের ছবির মধ্যে প্রোটাগনিস্ট হিসেবে বাচ্চাদেরকে দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। তার সঙ্গে সঙ্গে আরও একটা যেটা বৈশিষ্ট্য, এই ধরনের ছবিগুলোর মধ্যে নন অ্যাক্টার্সদেরকে, যারা প্রফেশনাল অ্যাক্টার্স নয়, আপনারা আমার মতন সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু প্রোটাগনিস্ট হিসেবে কাস্ট করা হয়, তাদেরকে কিন্তু মূল চরিত্রে কাস্ট করা হয়, যেটা কিন্তু সত্যজিৎ রায়কে প্রচণ্ড বড় করে ইন্সপায়ার করতে পেরেছিল। অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো জানেন, সত্যজিৎ রায় কিন্তু 1950 সালে লন্ডনে যান এবং সেখানে তিনি প্রচুর ছবি দেখেন, যার মধ্যে একটা ছবি ছিল বাইসাইকেল থিপস, এবং সেই ছবিতে এরকম একটা ফিল্ম মেকিং অ্যাপ্রোচ দেখে যে একদম রাস্তায় নেমে শ্যুট করা যেতে পারে একদম রিয়েল লোকেশনে, এবং সেখানে নন অ্যাক্টার্সদেরকে কাস্ট করে এত ভালো পারফরমেন্স দিয়ে এত ভালো একটা এত পরিণত ছবি বানানো যেতে পারে, সেটা কিন্তু সত্যজিৎ রায়ের ধারণা সিনেমা সম্পর্কে সম্পূর্ণ রকমভাবে বদলে দিয়েছিল। এবং তখন তিনি যে ছবিটা বানানোর কথা ভাবছিলেন পথের পাঁচালী, সেই ছবিটা তাই কিন্তু বানাতেও প্রচণ্ড রকমভাবে সাহায্য করেছিল, কারণ পথের পাঁচালীর মধ্যে এই ধরনের টেকনিক্সের আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। নন অ্যাক্টার্সদেরকে কাস্ট করে দেওয়া গুরুত্বপূর্ণ চরিত্রের ছবির মধ্যে, তার সঙ্গে সঙ্গে রিয়েল লোকেশনে শ্যুট করা পথের পাঁচালী ছবির মধ্যে কিন্তু আমরা সেগুলো দেখতে পাই। এবং শুধুমাত্র সত্যজিৎ রায় নয়, যুগের পর যুগ ধরে বিশ্ববরেণ্য ফিল্ম মেকারসদেরকে এই ছবিটা কিন্তু ইন্সপায়ার করেছে। আপনারা ফর এক্সাম্পল অনুরাগ কাশ্যপকে দেখে নিন, সে কিন্তু নিজের বিভিন্ন সাক্ষাৎকারে বারংবার বলে যে বাইসাইকেল থিপস ছবিটা তার উপরে কি ইম্প্যাক্ট রাখতে পেরেছে, সিনেমা সম্পর্কে তার ধারণা কীভাবে বদলে দিয়েছে। এবং তার ফিল্ম মেকিংয়ের মধ্যে যদি আপনারা দেখেন, একদম রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করা, সবসময় ম্যান্ডেটরি নয় যে সে একেবারে নন অ্যাক্টার্সদেরকে নিয়ে কাজ করেছে, তা নয়, কিন্তু রিয়েল লোকেশনে গিয়ে একদম মাঠে নেমে রাস্তায় নেমে শ্যুট করা, সেটা কিন্তু তার ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন। তো কেন বলছে যে ইন্সপিরেশন রয়েছে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যায়। এবার যদি আমি কথা বলি ছবি স্ক্রিন প্লে নিয়ে, 1948 সালের ছবি, সাদা কালো ছবি, একটা খুব সিম্পল ধারণা প্রত্যেকের মধ্যেই আমাদের
আপনাদের থাকে বোধহয় খুব বোরিং ছবি হবে, এমন একটা আর্টসি ছবি হবে যে ছবি দেখে ঘুম পেয়ে যাবে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবো না, চলতেই থাকবে মন্তর গতিতে। না, একেবারেই কিন্তু সেরকম ছবি নয়। এই ছবিটা কিন্তু প্রচণ্ড টাইট একটা ছবি, এঙ্গেজিং একটা ছবি। আমি বলবো হিউম্যান ড্রামা যারা দেখতে অভ্যস্ত, যারা দেখতে অভ্যস্ত নয় তাদের বোরিং লাগতে পারে, কিন্তু যারা হিউম্যান ড্রামা দেখতে অভ্যস্ত তাদের কিন্তু এই ছবিটা কোনো পয়েন্টে বোরিং লাগবে না। এই ছবিটার মধ্যে কিন্তু যথেষ্ট রস রয়েছে, এবং এই ছবিটার মধ্যে কিন্তু যতই আমি বলি নিউ রিয়েলিস্ট ফিল্ম, এই ছবিটার মধ্যে কিন্তু হলিউডের যে বেসিক টেমপ্লেটসগুলো বা যে ট্রোপসগুলো স্ক্রিন প্লের মধ্যে দেখতে পাওয়া যায়, যে হিরোর একটা অবস্ট্যাকেল থাকবে, সেই অবস্ট্যাকেল সে কীভাবে ওভারকাম করছে, সেই যে জার্নিটা, এবং সেসব দিক সে ওভারকাম করতে পারছে কি ওভারকাম করতে পারছে না, সেই ট্রোপসগুলো কিন্তু স্ক্রিন প্লের মধ্যে দেখতে পাওয়া যায়, যে কারণে ছবিটার সঙ্গে জুড়ে থাকা যায়। এবং আরও একটা যেটা সাদৃশ্য হলিউডের বিভিন্ন ছবির কাঠামোর সঙ্গে এই ছবিটার কাঠামো, সেটা হচ্ছে টাইমের লিমিটেশন। মানে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে হিরোকে তার যে জার্নিটা সেটা এন্ড করতে হবে, তার যে মিশনটা সেটাতে সাকসেস পেতে হবে, আদারওয়াইজ কিন্তু তার যথেষ্ট চাপ রয়েছে। সেটা কিন্তু কোথাও একটা ড্রামাটাকে এলিভেশন দিয়ে দেয়, কোথাও একটা টেনশন বাড়িয়ে দেয়। এই সিনেমার মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি প্রোটাগনিস্টকে একটা ক্যারেক্টার বলেই দিচ্ছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা সাইকেলটা জোগাড় করবার চেষ্টা করো, কে চোর আসলে খুঁজে বের করো, আদারওয়াইজ কিন্তু তোমার সাইকেলের বিভিন্ন পার্টস সেগুলো কিন্তু আলাদা আলাদা করে আর কি মানে অ্যাসেম্বল করা থাকে, তো এবার সাইকেলটাকে আলাদা আলাদা পার্ট সেটা বিক্রি করে দেওয়া হবে। তখন তুমি ধরতে পারবে না যে কে চোর, কোনটা তোমার সাইকেল, কিছুই তুমি বুঝতে পারবে না। সমস্ত পার্টস আলাদা করে দিলে ধরতে পারবে কি করে? তখন কিন্তু একদম ডিজাস্টার। আর যেহেতু এই পরিবারটার গরিবিটাকে প্রপারলি এস্টাবলিশ করা যে ছবির একদম শুরুর দিকে, এবং শুধুমাত্র এই পরিবারটা নয়, তার সঙ্গে সঙ্গে এই যে পুরো সমাজটা, এই যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 সেখানে ইটালির মানুষজনদের কি যে আসলে অবস্থা, সেটাকে কিন্তু খুব ছোট্ট ছোট্ট কিছু দৃশ্যের মাধ্যমে খুব সাটেলভাবে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। যখন টাকার জন্যে কাপড় বন্ধক রাখতে যাচ্ছে এই পরিবারটা, সেখানে কাপড়টা যখন নিয়ে নেওয়া হচ্ছে এবং নিয়ে যেখানে রাখতে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে তাকের পর তাক, একটা লম্বা বড় ঘর, সেখানে তাকের পর তাক জুড়ে কাপড় জমা রয়েছে। অর্থাৎ লোকের বাড়ির থেকে লোকেরা তারা কাপড় চাদর এই সমস্ত কি জমা রেখে এসে টাকা নিচ্ছে ধার হিসেবে। কিংবা একটা জায়গা রয়েছে যেখানে প্রোটাগনিস্ট আসল চোরকে ধরে ফেলবে একদম আলটিমেট ক্লাইম্যাক্সে, অথবা বলতে পারেন যে প্রোটাগনিস্ট মনে করছে যে সেই আসল চোর কি আসল চোর নয় সেটাকে ক্লিয়ার করা হয়নি অডিয়েন্সের জন্য। সেই দৃশ্যটাতে আমরা যখন ওই চোরটার পরিবার সম্পর্কে, তার বাড়িঘর সম্পর্কে জানতে পারছি, ডিটেলসে সেটা দেখানো হয়েছে, একজন পুলিশ অফিসারকে নিয়ে প্রোটাগনিস্ট নিজে চোখে সেটা দেখে স্বচক্ষে। তো সেই জায়গাটা আপনারা যদি দেখেন মানে বুঝতে পারবেন যে এখানে সকলেই আসলে গরিব। মানে যদি এই ছেলেটা চোর হয়েও থাকে, এ যদি চুরি করেও থাকে প্রোটাগনিস্টের থেকে, এরও নিজস্ব কিছু দায়বদ্ধতা রয়েছে, এরও অভাব রয়েছে, এরও অনটন রয়েছে, যে কারণে এ চুরি করতে বাধ্য হয়েছে। তো ডিরেক্টর কোথাও একটা যে সমাজটা তৈরি হয়েছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 সেই সমাজটাকে ক্রিটিসাইজ করছে, বা সেই সমাজের জন্য বাধ্য হয়ে যে ক্রাইম বেড়ে যাচ্ছে ডিউ টু পভার্টি, সেটাকে কোথাও একটা পরিচালক এই ছবির মধ্যে তুলে ধরতে চাইছে। এখানে কেউই আসলে প্রোটাগনিস্ট বা কেউই আসলে অ্যান্টাগনিস্ট নয়। বিশেষ করে যখন ছবির ক্লাইম্যাক্স আমাদেরকে দেখাচ্ছে যে লোকটাকে আমরা প্রোটাগনিস্ট মনে করেছি থ্রু আউট দ্য ফিল্ম, যে লোকটা মরালি কারেক্ট থেকেছে গোটা ছবি জুড়ে, সেই লোকটা লাস্টে গিয়ে একটা চুরির মতন ক্রাইম করে ফেলছে, তাও সেটা তার ছেলের সামনে, তার ছেলে দেখে ফেলছে। তার একটা লজ্জাবোধ রয়েছে, যে কারণে সে তার ছেলেকে ওখান থেকে চলে যেতে বলছে, কিন্তু ছেলে যাচ্ছে না। ছেলে দেখে ফেলছে যে বাবা এরকম একটা ক্রাইম করছে, এবং সেই ক্রাইমটা করতে গিয়ে ধরা পড়ছে, পাবলিক তাকে ঘিরে ধরছে, পাবলিক তার উপরে চোটপাট করছে। বাবার সঙ্গে ছেলের যে ডায়নামিক্সটা গোটা ছবি জুড়ে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই, এবং সেখানে যেভাবে পুরো জিনিসটা ইভলভ হতে থাকে। প্রথম কথা হচ্ছে এই যে বাচ্চা ছেলেটার ক্যারেক্টারটা, সেটাকে নিয়ে প্রচুর আলোচনা করা যেতে পারে। বাচ্চা ছেলেটার ক্যারেক্টারটা বয়স আন্দাজে প্রচণ্ড বেশি ম্যাচিওর, একদম ছবির গোড়ার থেকেই সেটা কিন্তু একটু একটু করে এস্টাবলিশ করতে করতে এগোনো হয়েছে, এবং যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে অভিনেতা এই বাচ্চা ছেলেটার ক্যারেক্টারে, সেই পারফরমেন্সও কিন্তু পরিষ্কার যে ডিরেক্টর অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাকে কীভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে চায়। মানে যে বাড়িতে অভাব থাকে, অনটন থাকে, সেই বাড়ির বাচ্চা আর বাচ্চা থাকে না, এটা একদম রিয়েলিটি। মানে সেই বাচ্চার বয়সটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অভাব অনটন কিন্তু মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তার বয়স বেড়ে যায়, তার চুল পেকে যেতে পারে, চুল না পাকলেও সে মেন্টালি একটা অন্য স্টেজে চলে যেতে পারে, অনেক সহজে তার বৃদ্ধ বয়স চলে আসতে পারে। সেই জিনিসটা কিন্তু কোথাও একটা বাচ্চা ছেলেটা ক্যারেক্টারটার মাধ্যমে দুর্দান্তভাবে দেখানো হয়েছে। এবং বাচ্চা ছেলেটা কোথাও একটা বাবার প্রতি যে তার সিম্প্যাথি, এবং বাবাকে একটা আমরা সকলেই যে হিরোর চোখে দেখি যে বাবা মানেই ভালো, বাবা মানেই একদম সব সঠিক কাজ, বাবা মানে একটা বিশাল কিছু। এবং বাবা যখন ঠিক কাজ করছে না, বাবা যখন অন্যায় কাজ করছে, তখন ছেলে তাকে কোথাও একটা বুঝছে, মানে ছেলে বাবার কাছে একমাত্র রিলিফের জায়গা হয়ে উঠছে। মানে ক্লাইম্যাক্সটা প্রচণ্ড বেশি ডিপ্রেসিং প্রোটাগনিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, বাবার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে। যদি ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে, ওই বাচ্চা ছেলেটার দিক থেকে আপনারা ভেবে দেখেন,
বাচ্চা ছেলেটার জীবনটা এই ঘটনার পরে সম্পূর্ণরূপে বদলে গেল, যখন তার বাবা তার কাছে আর হিরো থাকলো না, বরং একটা রক্তে মাংসের মানুষ হয়ে উঠলো, যে রক্তে মাংসের মানুষ অনেক ভুল কাজকর্ম জেনে বুঝে তার একটা বিবেককে ছুঁড়ে ফেলে দিয়ে, হাজার বিবেকের দংশন হলো, সেটাকে মানে ত্যাগ করে দিয়ে, সেটাকে পাত্তা না দিয়ে, গুরুত্ব না দিয়ে একটা ভুল কাজ করে জেনে বুঝে। সেই যে একটা স্পেস, সেখানে যখনই বাচ্চা ছেলেটা ঢুকছে তখনই তার যে চাইল্ডহুডটা, তার মধ্যে যে একটা শিশুসুলভ ব্যাপার, সেটা সম্পূর্ণরূপে হারিয়ে যাচ্ছে। সে সম্পূর্ণরূপে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে অনেকটা কম বয়সে, এবং সেটা তার গোটা জীবনটাকেই, মানে যদি আপনার ভাবেন যে এই বাচ্চা ছেলেটার জীবনে এই ছবিটা শেষ হয়ে গেল যেখানে, যে ঘটনার পরে, তারপরে কি হলো, মানে এর পার্ট 2 এলে পার্ট 3 এলে কি হতে পারতো, তখন মনে হবে যে ভাই এই বাচ্চা ছেলেটার জীবনটা মানে সেটা অনেক বেশি ডিপ্রেসিং। বাবারটা তো ডিপ্রেসিং বটেই, কিন্তু বাচ্চা ছেলেটার জীবন নিয়ে হয়তো বা আমরা বেশি কথা বলি না, কিন্তু আমাকে কিন্তু বাচ্চা ছেলেটার জীবনটা নিয়ে অনেক বেশি ভাবিয়েছে, যে এর পরবর্তীতে এই ছেলেটা কিভাবে বড় হলো, এবং তার মানে সেটা নিয়ে একটা বিশাল বড় আলোচনা করা যেতে পারে। আর এই ছবিটা কোথাও একটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে যদি ক্রাইম হয় এবং যদি জাস্টিস না পাওয়া যায়, ধরুন আমাদের রাজ্যেই আমরা এই ঘটনা খুব সম্প্রতি দেখতে পেলাম, সেক্ষেত্রে কিন্তু কোথাও একটা ক্রাইমের প্রতি মানুষের যে প্রবণতা, ক্রাইম করবার যে ইচ্ছে, সেটা কিন্তু কোথাও একটা যে ভাই ক্রাইম হলে তো কোনো ধরনের জাস্টিস নেই, আমি তো জাস্টিস পাই না, তাহলে আমি ক্রাইম করলে সেখানে আমারও কোনো শাস্তি হবে না, এই যে একটা মাইন্ডসেট, এই যে একটা সাইকেল, বাই সাইকেল থিভস, সেই সাইকেলটা চলতে থাকবে। এবং সেই সাইকেলটা যদি চলে তাহলে কোন জায়গায় সমাজ গিয়ে দাঁড়াবে সেটা যখন আপনি ভাববেন, ব্যাপারটা আরও অনেক অনেক বেশি ডিপ্রেসিং, যে কারণে জাস্টিস সবসময় দরকারি। এই ছবিটা দেখলে বুঝতে পারা যায় যে জাস্টিস কতটা প্রয়োজনীয়, মানে একটা জাস্টিস না পাওয়া সমাজকে অনেকটা পিছিয়ে দেয়। আর এই ছবিটা না জীবনের খুব কাছাকাছি, মানে আমরা আলটিমেটলি গিয়ে হয়তো ফেল করি, কিন্তু অনেক সময় কিন্তু আশার আলো দেখা যায়, এবং সেই আশার আলোগুলো যখন দেখা যায় আমাদের চোখটা একদম জল জল করে ওঠে, এবং তারপর যখন আমরা গিয়ে সেই ফেল করি তখন আমাদের যে হতাশাটা, সেটা আরও মানে নেক্সট লেভেলে চলে যায়। যদি আশার আলো কোনোদিন নাই দেখতে পেতাম, তাহলে হয়তো ওই ফেলিওরটা অত বড় হতাশাতে পরিণত হতে পারতো না, মানে হয়তো সাকসেস পাবোই না, পাওয়া সম্ভবই না, তখন ফেলিওরটা গায়ে লাগছে না। পেতে পারতাম, পেলাম না, তখন ফেলিওরটা প্রচণ্ড ডিপলি হার্ট করে। এই ছবির মধ্যে বারংবার কিন্তু আশার আলো দেখা যায়, যেখানে প্রোটাগনিস্ট হয়তো একজনকে চেস করেছে, তাকে চোর মনে করে, তারপর তার কাছে যখন পৌঁছাচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে যে না, মনে করেছিল চোর, কিন্তু এটা আসলে ওই লোকটাই নয়, এটা আসলে চোরটা নয়, এটা অন্য কেউ, সে তার অন্য একটা সাইকেল নিয়ে যাচ্ছে আর কি। কিংবা আরেকটা দৃশ্য রয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা সেম মডেলের, সেম ব্র্যান্ডের একটা অ্যাকচুয়ালি সাইকেল, সেটাকে কালার করছে একজন বসে বসে, এবং প্রোটাগনিস্ট মনে করছে যে এটা তার সাইকেলটা, কিন্তু যখন সিরিয়াল নাম্বার দেখা হচ্ছে তখন মানে মডেলটা এক, কিন্তু সিরিয়াল নাম্বারটা আলাদা, অর্থাৎ তার সাইকেলটা এটা নয়। কিংবা কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে একটা জায়গাতে প্রোটাগনিস্ট মনে করছে যে সে আসলেই চোর, একদম আলটিমেট ক্লাইম্যাক্সে, কিন্তু প্রোটাগনিস্ট সেটা মনে করছে নাকি ফর রিয়েল এই লোকটা সত্যিকারের চোর, কারণ সেই লোকটা তো অস্বীকার করছে, এবং সিনেমাটা খুব একটা আন্ডারলাইন করে না যে আসলেই চোর কি চোর না। তো সেই দৃশ্যটাতে প্রোটাগনিস্ট বলছে আই উইল কিল ইউ, মানে সেখানে কোথাও একটা তার মরালিটিটা সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। এখন এই দৃশ্যটায় ওই যে আবার আশার আলো জাগছে যে এ চোর, যদি প্রোটাগনিস্টটাকে ধরে ফেলে, যদি এ স্বীকার করে ফেলে যে হ্যাঁ আমি চুরি করেছি, বা সাইকেলটা যদি খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে প্রোটাগনিস্ট কোথাও একটা তার যে সাইকেলটা সে ফেরত পেয়ে গেল, এবং তার জীবনটা আবার সুন্দরভাবে এগোতে শুরু করলো। কিন্তু সেই জিনিসটা হয় না, কারণ প্রোটাগনিস্ট যাকে দাবি করছে চোর হিসেবে, সে বলছে না আমি চুরি করিনি, খানিকটা বুম্বাদার মতন, তার বাড়িতে গিয়ে সাইকেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রমাণের অভাবে কোথাও একটা এবারও প্রোটাগনিস্ট ব্যর্থ হলো, হতাশ হলো। অর্থাৎ আশার আলো বারবার জাগছে, কিন্তু সে হতাশ হচ্ছে, এই সাইকেলটা কন্টিনিউড হচ্ছে, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি আমরা নানান ফর্মে দেখতে পাচ্ছি, যে কারণে গোটা ছবিটা জুড়ে ছোট একটা ছবি, আমরা ইনভেস্টেডও থাকছি, এবং আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে সব থেকে বড় হতাশাটা, যে যেখানে প্রোটাগনিস্ট এত বেশি মানে মরালিটির দিক থেকে ঠিক ছিল যে সে কোথাও একটা তার কাজ হারিয়ে যাবে, সাইকেলটা চলে গেছে, জানবার পরেও দেখবেন একটা দৃশ্য রয়েছে, সাইকেলটা চলে গেছে, জানে প্রোটাগনিস্ট চাকরিটা থাকবে না, তারপরও সে তার কাজটা কমপ্লিট করে গিয়ে, পোস্টার ওই আঠা লাগানোর কাজটা, পোস্টার দেওয়ালে চিপকানোর কাজটা সে গিয়ে কমপ্লিট করে, এরকম একটা লোক ক্রাইম করে বসছে। তো এটা কিন্তু কোথাও একটা প্রচন্ড বড় ট্র্যাজেডি, সত্যি বলতে। আমার বলার অপেক্ষা রাখে না কেন এই ছবিটা কাল্ট ক্লাসিক। আমার বিশ্বাস সিনেফাইলরা এই ছবিটা অলরেডি দেখে ফেলেছে, যারা দেখেনি আমি তাদেরকে বলবো যে কোথাও একটা আপনারা কিন্তু মিস আউট করছেন, আপনাদের এই ছবিটা অবভিয়াসলি দেখা উচিত। যারা দেখেছেন কীরকম লেগেছে আমাদের ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আলফ্রেড হিচককের বিভিন্ন ছবি আমরা রিভিউ করেছি, যেগুলো 30-এর দশকের, যেগুলো 40-এর দশকের, অনেক পুরনো ছবি। আমরা গুরুদাতের পেয়াসা নিয়ে কথা বলেছি, এই ভিউজ কম হলেও ক্ষতি নেই সেকশনে, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমার বিশ্বাস আপনারা এনজয় করবেন। ডেফিনেটলি কমেন্ট করে জানান এই ভিডিও কীরকম লাগলো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।